সন্তানদেরকে পড়াতে চাই যেসব অভিভাবক যে ক্যাডেটে পড়ুক, আমার বাচ্চা ক্যাডেটে পড়ুক। আশা করা ভালো, বেশি আশা করা ভালো না। কি খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে আমি ক্যাডেট কলেজে টিকবো না, রিটেনে আসবো না। আমি কোন ভুলগুলো করা উচিত নয়। কনফিডেন্টলি কথাগুলো বলতে হয়, মাথা নিচু করে ঢোকা যাবে না। তোমাকে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে, তোমাকে পড়াশোনা করতেই হবে। পড়াশোনা না করে ক্যাডেট কলেজে টিকা যায় না। আমরা সবাই পড়াশোনা করেছি। তোমার নাম এখন কি? ক্যাডেট কি দিল? ক্যাডেট দীপ্তমান। গ্রেট, ক্যাডেট দীপ্তমান। তাহলে তোমার এখন পরিচয় হলো তুমি ক্যাডেট দীপ্তমান। আসসালামু আলাইকুম, আমি ক্যাডেট দীপ্তমান। আমি 2025 শিক্ষাবর্ষে ফৌজদারহাট ক্যাডেট কলেজে চান্স পেয়েছি। আমি হচ্ছি ক্যাডেট দীপ্তমান বড়ুয়ার মা। ও এবছর 2025 সালের শিক্ষাবর্ষে ফৌজদারহাট ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। আসলে স্বপ্নটাই আমার কাছে মনে হয় বড়, ওর কাছেও সেটাই। ওর স্বপ্নটা দেখেই মনে হয়েছে যে না, ওর স্বপ্ন পূরণ করার জন্য যতটুকু সাপোর্টটা আমার দরকার আমরা দেব, এরকম চিন্তা ভাবনা ছিল আর কি। না, সেরকম ভয় বলতে চান্স পেলেও আমি পড়াতাম, না পেলেও আমার কাছে তেমন এত বিশাল কোনো ম্যাটার ছিল না আসলে। কারণ পেলেও ভালো, না পেলেও ভালো। কিন্তু এখানে ভর্তি করার পর ওর যে পড়াশোনার যে অ্যাডভান্স এবং বেসিকটা যে অ্যাডভান্স হয়ে গেছে, ওটাতেই আমি বেশি হ্যাপি ছিলাম। খুব টাইট শিডিউলের ভিতরে যেতে হয়েছে, কারণ যেহেতু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে পড়তো, প্রত্যেকটা ক্লাসেই প্রায় অ্যাটেন্ড করতে হতো স্কুলে। ভোর 7টার আগে উঠে স্কুলে যাওয়া, ওখান থেকে এসে হাতে খুব কম টাইমের ভিতরে স্নান টান করে ভাত টাত খেয়ে আধা ঘন্টার ভিতরে আবার এখানে এসে কোচিংয়ে অ্যাটেন্ড করা। মানে খুব পরিশ্রম, যেমন ওরও হয়েছিল, আমারও খুব পরিশ্রম হয়েছিল এই ব্যাপারটা। অভিভাবক হিসেবে মনের মধ্যে একটা ভয় ছিল যে ভাইবা বোর্ড অ্যাটেন্ড করতে যাব, ওখানে সবাই টিচাররা বসেছিল। কিন্তু ঢুকে যখন ওনাদের সাথে কথা বললাম, আমাদের মনটাই খুব ভালো হয়ে গেছিলো। কারণ টিচাররা প্রচুর প্রশংসা করেছে আমার ছেলের সম্পর্কে, খুবই প্রশংসা করেছে। তখন মনটা মানে খুব ভালো হয়ে গেছিলো। এরপরে তারপরে বলেছে যে আমরা যেহেতু অন্য রিলিজিয়ান, ওখানে গিয়ে ডাইনিংয়ে সব রিলিজিয়ানের ছাত্ররা যেহেতু বসে একসাথে ডাইনিং করবে, ওইসব ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আছে কিনা আমাদের ধর্ম থেকে। আমি বলেছি না, ঠিক আছে তাহলে। তারপরে সবার সাথে ওখানে স্টুডেন্ট সবার সাথে যখন খেলাধুলা করবে, হয়তো ওদের মারপিট হতে পারে বা ঝগড়াঝাটি হতে পারে। এই ব্যাপারে আপনাদের কোনো যখন গার্জিয়ানরা এই ব্যাপারে জড়িয়ে যায়, তখন ব্যাপারটা নিয়ে অনেক বেশি জটিল আকৃতি হয়ে যায়। ফ্রেন্ডসদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে না, এই ধরনের কথা বলেছিল। তখন আমরা বলেছি না, আসলে গার্জিয়ানদের ইনভলভ হওয়া উচিত না, কারণ এরকম হবেই, এরকম হবেই ফ্রেন্ডসদের মধ্যে, আবার ঠিকও হয়ে যাবে। এই দুটাই আমাদের কোয়েশ্চেন করেছে, আর তেমন কিছু করেনি। খুবই প্রশংসা করেছে তার সম্পর্কে, বলেছে যদি আশা করা ভালো, বেশি আশা করা ভালো না। আমরা চাচ্ছিও আসুক, যদি নাও আসেও যে স্কুলেই পড়ছে সেই স্কুল থেকে সে অনেক ভালো রেজাল্ট করে সে বের হবে, এটা আমরা বলে দিতে পারি আপনাদেরকে। এইভাবেই আমার প্রশংসা করলো আর কি ওনারা, টিচাররা। আমি তো বলবো যে না, ক্যাডেট কোচিং করানো উচিত। কারণ একটা বাচ্চা যখন এই ক্যাডেটের প্রিপারেশন নেয়, সেটা তার বেসিক লেভেলটা অনেক স্ট্রং হয়ে যায়, এবং পরবর্তী টাইমে সে আর ওই পড়ালেখা নিয়ে সারাক্ষণ একটা যে ভয় যে আমার রেজাল্ট খারাপ হতে পারে, বা অঙ্ক বুঝছি না, সায়েন্স বুঝছি না। আমার মনে হয় অঙ্ক এবং সায়েন্সে প্রচুর বেসিকটা স্ট্রং হয়ে যায় এবং তারা খুব ভালো করবে। এই জন্য আমার কাছে মনে হয় যে না, ক্যাডেট কোচিংটা করানো উচিত। যাদের সন্তানদেরকে পড়াতে চায়, যেসব অভিভাবক যে ক্যাডেটে পড়ুক, আমার বাচ্চা ক্যাডেটে পড়ুক, আমি বলবো এটা একটা বিগ অপরচুনিটি আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। কারণ এত সুশৃঙ্খল জীবন এবং তাদের যে পড়াশোনার স্টাইলটা
এটা আমার কাছে ভালো লেগেছে, কারণ এখানে খেলাধুলার একটা তারা সুযোগ আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করার সুযোগ আছে। আমাদের দেশে তো প্রত্যেকটা স্কুলে এটা সম্ভব না, কিন্তু ক্যাডেটে এটা সম্ভব, এবং ওদের যে মোটোটা তৈরি করে দেয়, জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দেয়, এবং ডিসিশন মেকার বলেন, লিডারশিপ গ্রো করে দেয়। এই জিনিসগুলোর জন্য আমার কাছে মনে হয় যে ক্যাডেট কলেজে পড়ানো উচিত। আমি অবশ্যই সুপারিশ করব এবং অনুরোধ করব নাজিব ক্যাডেট একাডেমিতে ভর্তি হওয়ার জন্য, কারণ এখানকার টিচাররাও অত্যন্ত আন্তরিক এবং গার্জিয়ানদের সাথে খুবই সুন্দর একটা সহাবস্থান, খুবই ভালো, অ্যাকোমোডেশনও খুব সুন্দর। বাচ্চারা চাইলে একটু খেলাধুলাও বাইরে করতে পারে, খুবই ভালো। আমি বলবো যে এখানে পড়ান বাচ্চাদেরকে। আমার মা আমাকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ সম্পর্কে অনুপ্রেরণা দিয়েছিল, কারণ আমার মামা ফৌজদারহাট এক্স ক্যাডেট ফৌজদারহাট ক্যাডেট কলেজে পড়েছিল, আর এখন খুব ভালো একটা জায়গায় অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে। এখন পড়াশোনা করছে না, ডাক্তার। আমাদের আগের স্কুলের থেকে 2বার স্টাডি ট্যুর হিসেবে নিয়ে গিয়েছিল ফৌজদারহাট ক্যাডেট কলেজে। ওখান থেকেই আমি বেশি অনুপ্রেরণা পাই, ওদের ক্যাডেট কলেজ দেখে, মাঠ দেখে, তারপরে ওদের এনভায়রনমেন্টটা দেখে। প্রস্তুতির শুরুর দিকে অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ ওদের পড়াশোনাও ছিল যে অনেক অ্যাডভান্স, তারপর ওদের শিডিউলটাও টাইট ছিল, কারণ আমাকে সকাল সকাল স্কুলে গিয়ে আবার স্কুল থেকে দুপুরবেলা এসে ভাত টাত খেয়ে আবার দুপুরবেলা কোচিংয়ে গিয়ে বিকালে এসে আধা ঘন্টার মধ্যে আবার পড়তে বসা অনেক চ্যালেঞ্জিং ছিল। প্রস্তুতির সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হচ্ছে টাইট শিডিউলে পড়াশোনা করা। তারপর আমাদের স্কুলেরও তো পড়া ছিল, স্কুলের পড়া কোচিংয়ের পড়া একসাথে ব্যালেন্স করে কোচিংয়ের পরীক্ষাগুলোর জন্য পড়াশোনা করা, আবার স্কুলের পরীক্ষার জন্য পড়াশোনা করা, এটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। লাস্ট প্রিপারেশনে একদম লাস্ট মডেল টেস্টে দেখেছি যে আমার নাম্বার উঠছিল যে অনেক কম, 200 এরকম নাম্বার উঠছিল। ওইটা দেখে আমার বেশি খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে আমি ক্যাডেট কলেজে টিকবো না, রিটেনে আসবো না আমি, তো তখন বেশি খারাপ লাগছিল। তো আমি বারবার ভাবছিলাম যে আমি ক্যাডেট কলেজে আসবো না, কিন্তু মনে হলো যে আমি এই পরীক্ষায় খারাপ করেছি, কি হয়েছে, আমি রিটেন পরীক্ষায় ভালো করব, রিটেন পরীক্ষায় আরও ভালো করে লিখবো, আরও ভালো নাম্বার তুলবো, এমনভাবে লিখবো যে মার্কস যাতে কাটা না যায়। নাজিব ক্যাডেট একাডেমি আমাকে অনেক সাহায্য করেছে, যেমন আমাদের বেসিক স্ট্রং করা, মূলত সব পড়াশোনা ওদের মাধ্যমে আমি করেছি। ওরা যদি এভাবে গাইডলাইন না দিত আমি ক্যাডেট কলেজে টিকতাম না। ওদের যে নিয়মিত পরীক্ষা নেওয়া, পরীক্ষার মাধ্যমে আমার ভুলগুলো যাচাই করা, এর মাধ্যমে আমার পড়াশোনা আরও ভালো করে পড়তে পেরেছি। নাজিব ক্যাডেট একাডেমি আমাকে অনেক সাহায্য করেছে। ওরা এমনভাবে পড়িয়েছে যাতে একজনও বাদ না যায় যে পড়াটা বুঝে নেয়, আর কোনো সমস্যা থাকলে ওগুলো ঠিক করে দিত। তারপর ওরা আরেকটা ফ্যাসিলিটি রাখছে যে আমাদের যদি কোনো সমস্যা থাকে আমরা আরও অনেকক্ষণ পড়তে পারবো। তারপর প্রত্যেকটা পরীক্ষার সলিউশন ক্লাসে আমাদের এক্সামের খাতা তো দিতই, এক্সামের খাতা দেখে সলিউশন করতাম, তারপর ভুলগুলো যাচাই করতাম, সেজন্য বেশি ভালো হয়েছে। তারপর ওরা আর অনেক অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করাইছে, তারপর বাংলা ব্যাকরণে, বাংলাতে সব সাবজেক্টেই অনেক অ্যাডভান্স কিছু পড়িয়েছে। তারপর জিকেও অনেক স্ট্রং রাখার চেষ্টা করেছে, অনেক আউট নলেজ শিখাইছে। নাজিব স্যার পরীক্ষার অনেক টিপস দিয়ে দিত, তারপর ম্যাথে অনেক অ্যাডভান্সড, অনেক কঠিন কঠিন অঙ্ক সহজে কীভাবে সলভ করা যায়, তারপর অনেক বড় বড় ম্যাথ শর্টকাটে কেমনে করা যায়। তারপর আশরাফ স্যার, মামুন স্যার কমন যা মিস্টেক থাকে ওগুলো ঠিক করা, এমনভাবে পড়াতো যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে। মুসলিম স্যার ব্যাকরণ এমনভাবে পড়াতো, অনেক মজা করেই পড়াতো, সেজন্য আমরা সবাই বুঝতাম।
তারপর অনেক কঠিন কঠিন টপিকও অনেক সহজে পড়াই ফেলতো। বোরহান স্যার আমার বিজিএস অনেক সমস্যা ছিল, কিন্তু বোরহান স্যার ভালো করে পড়িয়েছে বলে অত সমস্যা থাকে না। বোরহান স্যার পুরো টপিকটা সামারাইজ করে কেমনে লিখবো ওগুলোর ব্যাপারে অনেক কথা বলতো। তারপর রিটেন পার্টে কি কি ট্রিক্স ব্যবহার করলে লেখা সুন্দর হবে ওগুলো শেখাতো। সায়েন্সেও অনেক সাহায্য করেছে। সায়েন্সে বইয়ের বাইরে অনেকগুলো টপিক আমাদেরকে পড়িয়েছে, সমস্যা থাকলেও ঠিক করে দিত। যখন ছেড়ে দিতে ইচ্ছা হয়েছিল, আমার তো পরীক্ষায় অনেক কম নাম্বার আসতো, তো আমি কি করেছি, অনেকগুলো পরীক্ষার খাতা যেগুলো অনেক খারাপ হয়েছে ওগুলো সব গ্যাদার করে নাজিব ক্যাডেট একাডেমি নাজিব স্যারের কাছে জমা দিছি। বলছি যে টপিকগুলোতে আমার বেশি সমস্যা দেখা দিয়েছে ওগুলো যাতে অ্যানালাইসিস করে শিখাই দিতে। তো নাজিব স্যার আর অন্যান্য স্যাররা ওইভাবে অ্যানালাইসিস করে আমাকে শিখাইছে, উইক পয়েন্টগুলো বের করছে, তারপর উইক পয়েন্টগুলোতে সাহায্য করছে। তারপর পরীক্ষার একদম আগে করে জিকের একটা ছোট গাইড দিয়েছিল, যাতে আমরা ওগুলো পড়ে আমাদের আউট নলেজটা আরও বাড়ে। আমরা যাতে যে কোনো গান থেকে কোয়েশ্চেন আসলে আমরা যাতে উত্তর দিতে পারি, এগুলোর জন্য গাইডলাইন দিয়েছিল। সিক্রেট ব্যাপার হলো, স্যাররা সবসময় বলে যেগুলোতে অনেক বেশি মার্কস এবং যেগুলোতে হচ্ছে আমি অনেক দক্ষ ওগুলো দিয়ে শুরু করতে। যেমন আমার ম্যাথটা অনেক ভালোভাবে পারতাম, আমি তো ম্যাথে যেগুলোতে বেশি মার্কস থাকতো ওগুলো দিয়ে আমি শুরু করতাম। তারপর যেতাম যে ইংলিশে রাইটিং পার্টগুলো দিয়ে শুরু করতাম, তারপর গ্রামারে যেতাম, তারপর ওভাবে শেষ করতাম। তারপর বাংলাতেও রাইটিং পার্ট দিয়ে শুরু করতাম, মানে যেগুলোতে বেশি মার্কস থাকে, যেগুলো একটু টাইম বেশি লাগে ওগুলো তার আগে করতাম। তারপর পরে যেগুলোতে টাইম কম লাগে ওগুলো করে ফেলতাম, যেটা না এনসিএ দেখিয়েছে। তো আমি সবচেয়ে বেশি টাইম দিতাম যে ম্যাথে যেমন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট। তারপর ইংলিশটাও শেষ করতাম যে টোটাল 2 ঘন্টার মধ্যে যেভাবে হোক ইংলিশটা শেষ করে ফেলতাম। তারপর বাকি টাইমটা জিকেতে তো বেশিরভাগ সময় আউট নলেজ অনেক কোয়েশ্চেন আসে, এগুলো আমার অনেক সময় আনকমন পড়ে, তাই আমি বাংলা দিয়ে শুরু করতাম। বাংলাতে রাইটিং পার্টগুলো শেষ করে তারপর 1 মার্কসের অ্যান্সার ওগুলো করে জিকেতে লাস্ট যতটুকু টাইম থাকে, বাংলাতে যেমন 40 মিনিটের মতো বাংলাতে টাইম স্পেন্ড করতাম, তারপর বাকি টাইমটা জিকেতে স্পেন্ড করতাম। ভারসাম্য রক্ষা করতাম হতো। বেশিরভাগ সময় স্কুলের দিনগুলো গ্যাপ দিতাম, বেশিরভাগ সময় স্কুলে যেতাম না। তারপর যদি একদিনে বেশি হয়ে যেত, পরের দিন স্কুলে যেতাম না, আর স্কুলে পড়াগুলো একটু ফাঁকি দিয়ে যেতাম কোচিংয়ে পড়া কভার করার জন্য। প্রথমে মনে করতাম যে আমার স্কুলে খারাপ হয়ে যাচ্ছি, আমি স্কুলে পরীক্ষায় হয়তো ভালো করতে পারবো না, কিন্তু দেখেছি যে কোচিংয়ে যা সাবজেক্টগুলো আছে যেগুলো স্কুলে পড়াই ওগুলোতে আমি অনেক ভালোই মার্কস পেয়েছি। এখানে যেহেতু পড়ার পদ্ধতিটা ওরা শিখাই দিয়েছে, ওখানে অন্যান্য সাবজেক্টগুলো কভার করতে অত টাইম লাগে নাই আমার, সেজন্য অন্যান্য পরীক্ষাগুলো ভালো হয়েছে। প্রস্তুতির সময় আমি বেশিরভাগ সময় পিছনে বেঞ্চে বসতাম, ক্লাসে এত অ্যাটেন্টিভ থাকতাম না। তারপর বন্ধুদের সাথে একটু কথা বলতাম, ভাবতাম যে ক্লাসে পড়া এগুলো তো আমি নিজে পড়তে পারবো, ক্লাসে পড়া এগুলো হয়তো আমার শেষ হয়ে গেছে, কিন্তু দেখতাম যে ঠিকই খারাপ হতো। দেখি যে পরীক্ষাগুলো সবগুলো খারাপ হচ্ছে, পরীক্ষা কম মার্কস উঠতেছে। তা আমি দেখলাম যে না, আমি পিছনে বেঞ্চে বসে কম অ্যাটেন্টিভ থাকলে আমার পরীক্ষা ভালো হবে না, আমার ক্যাডেট কলেজে টিকার চান্সও কমে যাবে। তো আমি ভালো করে পড়া শুরু করেছি, ক্লাসে বেশি অ্যাটেন্টিভ থাকতাম, তারপর যেগুলোতে আমি বেশি দুর্বল ছিলাম ওগুলো বেশি অ্যাটেন্টিভ থাকতাম, স্যারদের থেকে কোনো সমস্যা যাচাই করে নিতাম। প্রথমে তো আমার নাম ডাকলো, আমার একটু নার্ভাস লাগছিল, অতটাও নার্ভাস লাগে নাই, কারণ ওখানে অনেকজনকেই ডাকছে, ওদেরকে দেখি যে নার্ভাসনেস অত কাজ করছে না, তো আমার মাঝেও অত কাজ করে নাই। তারপর আমি রুমে ঢুকার আগে ওখানে বাইরে একজন দাঁড়িয়ে ছিল, উনি বলতে যে স্বাভাবিকভাবে কথা বলবে, সালাম দিয়ে
ঢুকবে, তা আমি দরজায় নক করে ঢুকলাম, ওরা আসতে বললো, ওরা ভিতরে ঢুকতে বললো, তা আমি ভিতরে ঢুকে বসলাম। ওখানে যে 3টা স্যার ছিল, 2জনই মিলিটারি পোশাকে ছিল, আর একজন ফেনী গার্লস ক্যাডেট কলেজের টিচার। তো ওখানে মেইন যে মানুষটা বেশি কোয়েশ্চেন করছিল, উনি অনেক জলি মাইন্ডেড ছিল, হাসি ঠাট্টা করে কোয়েশ্চেন গুলো করছিল। তা আমার অত নার্ভাস লাগে না আর, তা আমি নর্মালি অ্যান্সার গুলো করে গেছি, ফর্মালি বসছি সুন্দর করে, তারপর ব্যাগটা এক পাশে রাখছি। তারপর উনি আস্তে আস্তে আমার নাম টাম জিজ্ঞেস করলো, আমার আগের স্কুল জিজ্ঞেস করলো, তারপর আমি বললাম। তারপর উনি আমি কি খেলতে পছন্দ করি, কি করতে পছন্দ করি, হবির ব্যাপারে জিজ্ঞেস করলো। আমি বললাম আমি ফুটবল খেলতে পছন্দ করি, গিটার বাজাতে ভালোবাসি, আর আবৃত্তি করতে পছন্দ করি। তা আমাকে ওখানে গিটার ছিল, তো বললো যে গিটার বাজায় গান গাই। তো আমি ওখান থেকে গিটার নিয়ে এসে আবার এলো যে সন্ধ্যা গান গাইলাম। বাজানো শেষ হওয়ার পর এটা আবার জায়গা মতো রেখে এসে তারপর ওরা আমাদের রিলিজিয়ন সম্পর্কে জিজ্ঞেস করছিল, তা আমি রিলিজিয়ন সম্পর্কে বললাম। তারপর জিজ্ঞেস করেছে যে খাবারে কিছু অসুবিধা আছে কিনা, আমি বললাম যে না। তারপর ওরা বলেছে যে আমরা শুনেছি যে তোমরা প্রাণী হত্যা করা যাবে না, তার মানে কি তোমরা মাছ মাংস এগুলো খেতে পারো না? তা আমি বলছি যে পারি। তারপর এটার ব্যাপারে বললাম যে আমরা প্রাণীটা হত্যা করে আমরা খেতে পারবো না, কিন্তু আমরা বাইরে থেকে এনে খেতে পারবো, বাজারে যা যা বিক্রি করে ওখান থেকে এনে খেতে পারবো। তারপর আমাকে ফুটবলের ব্যাপারে জিজ্ঞেস করলো যে আমি কোন পজিশনে খেলতাম, কেমন খেলতাম। তা আমি বলছি আমি সেন্টার ব্যাকে খেলি। তারপর আমাকে আমার ফেভারিট সাবজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করলো। আমি বললাম যে আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথ। এখন ওখানে ফেনী গার্লস ক্যাডেট কলেজের যে টিচারটা ছিল, ওই টিচারটা ম্যাথে ভালো ছিল। মাঝখান থেকে উনি বলছে যে ফেনী গার্লস ক্যাডেট কলেজের টিচারটা কিন্তু ম্যাথে অনেক ভালো, কঠিন কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তুমি কি সাবজেক্ট চেঞ্জ করবে? আমি বললাম যে না, চেঞ্জ করব না। তারপর একটা পেজ দিল, কলম দিল, তারপর অনেকগুলো কোয়েশ্চেন দিছে। একটা আইকিউ কোয়েশ্চেন দিয়েছিল, দেখাছিল যে 1=5, 2=25, 3=225 সেভাবে লেখা ছিল। তারপর 5 কত, তা আমি এটা সিরিয়াল বাই কত বাড়তেছে বা গুণ হচ্ছে ওইটা মেনটেন করার চেষ্টা করছিলাম। এটা একটা ফর্মুলা বের করার চেষ্টা করছিলাম। উনি বারবার বলছে যে ভালো করে পড়ো। আমার চোখে পড়ে নেই, 5 যে 1 হবে এটা আমার আর চোখে পড়ে নেই। তো এই একটা ভুল হয়েছিল। আর অন্য কোনো সাবজেক্ট নিয়ে কোয়েশ্চেন করে নাই। ওরা বলেছিল যে এখানে যে গ্লোবে যে ইয়েটা থাকে আর এমনি ফ্ল্যাট করে যে মানচিত্রটা থাকে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তাই আমি বললাম গ্লোবের যে টোটাল সারফেস এরিয়া আছে ওইটাই হচ্ছে এই ম্যাপটা, এটাই হচ্ছে রিলেশন। গ্লোবের সারফেস এরিয়া হচ্ছে এটা ম্যাপে প্রেজেন্ট করছে। তারপর এরকম কথা বলতে বলতে প্যারেন্টসকে কল করছে। প্যারেন্টসকে কল করার জন্য একটা রিংটোনের মতো বাজাইছে। তারপর আমার মা বাবা আসলো। তারপর আমার মা বাবা থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করলো। তারপরে আমরা সালাম নিয়ে চলে গেলাম। ওরা আমার থেকে একাডেমিক্যালি অনেক কম কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, একাডেমিকের বাইরে বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। আবার কারো ক্ষেত্রে দেখেছি যে একাডেমিক বেশি জিজ্ঞেস করছে, বাইরে কোয়েশ্চেন কম জিজ্ঞেস করছে। এখন আমি লাকি ছিলাম, আমাকে একাডেমিক বেশি জিজ্ঞেস করে নাই। ভাইবা ফেস করার পরে তারপর আবার মেডিকেলে পাঠিয়ে দেন তোমাদেরকে? ওখানে ডক্টরটা কি বলেছে? ডক্টরটা তো এমনি ফুটবলের ব্যাপারে জিজ্ঞেস করেছে। তা আমি কোন ক্লাব সাপোর্ট করি, তা আমি বলছি রিয়াল মাদ্রিদ। তারপর উনি ছিল যে বার্সেলোনা ফ্যান। তো উনি বলেছে যে এর আগে এই ক্লাসিকোতে UCL হারিয়েছিল, তখন থেকে আমার মনে অনেক কষ্ট ছিল। এর ব্যাপারে জিজ্ঞেস করছে, মানে ফ্রেন্ডলি একটা ডিসকাশন করছিল আমার সাথে, আমিও ওনার সাথে ফ্রেন্ডলি ডিসকাস করছিলাম। তারপর মেডিকেলে অত সমস্যা হয় নাই, নকনি টকনি ওগুলোতে অত সমস্যা হয় নাই। ভাইবার দিন আমি একটা ফর্মাল শার্ট পরেছি, স্যারে বলেছিল যে হোয়াইট অথবা ব্লু কালার, তো আমি হালকা ব্লু কালারের একটা শার্ট পরেছি, অক্সফোর্ড শু পরেছি, তারপর কালো কালারের একটা প্যান্ট পরেছি। তো বেল্টও হচ্ছে শুয়ের সাথে ম্যাচিং করে বেল্টটা পরেছি। তারপর সক্সও বলেছিল যে কালো কালারের পরতে,
তা আমি কালো কালারের সক্স পরেছি। এখানে একটা ঘটনা আছে, আমি কি হ্যাঁ, শেয়ার please, করতে please, পারি? please, please. আমরা তো ওর ড্রেস কোডে একটু সমস্যা ছিল, মানে আমরা আসলে খেয়াল করিনি। ড্রেস যখন ড্রেস কোড দিল, আচ্ছা ওভাবে সব ড্রেসগুলো সব রেডি টেডি করলাম, কিন্তু বাসায় যখন সে পরলো তখন বেল্টটা সে পরেনি। বেল্টটা আসলে ছোট হয়েছিল এবং শার্টের ফিটিংস ঠিক ছিল, প্যান্টটা ছিল একদম, প্যান্টটা একটু উপর নিচ হয়েছিল। সেটা পরীক্ষা যেদিন ভাইবা সেদিন ঢাকায় যাওয়ার পরে সেদিন পড়েছে, পুরোটা যখন গেট আপ করেছে ওইটা তখন আমাদের খেয়াল হয়েছে। ওরে বাপরে, ওই সে সময় এক যুদ্ধ হয়েছিল, মানে ওর বাবা প্রচন্ড রেগে গেছিল ব্যাপারে যে এইভাবে তোমরা খেয়াল করলা না, কিছুক্ষণ পরে পরীক্ষা দিতে যাবে। আমি তখন তো পুরা নার্ভাস, আমার ছেলেও পুরা নার্ভাস, এখন কি হবে, গেট আপই যদি রিজেক্ট হয়ে যায়। তো ওকে ওভাবে বলছিল ওর বাবা, কিন্তু আমি বলছিলাম যে না, যেভাবেই হোক তোমাকে ভাইভাতে তুমি রিটেন টিকেছো, মানে তোমার ভাইভাটা তোমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তুমি অ্যাটেন্ড করবা, এবং তোমার টিচারদের দোয়া আছে তোমার সাথে, মানে টিচারদের আশীর্বাদ আছে তোমার কাছে, এবং টিচারটা খুব আশা করে আছে যে তুমি রেজাল্ট ভাইভা যেভাবেই হোক তুমি ভালো করে আসবা, যদি কেউ টিকে সেটা তোমার টিকবে। এভাবে বলে তারপর ওর নার্ভাসনেসটা আস্তে করে কেটে গেছে। বলে কি তুমি যেভাবে আছো সেভাবেই তুমি অ্যাটেন্ড করো, কিন্তু তোমার চেষ্টাটা থাকবে সর্বোচ্চ, কারণ তুমি 1 বছর পরিশ্রম করছো আজকের এই দিনটার জন্য। তাই ওই জিনিসটাই আমার কাছে খুব, ভাইবার সময় খুব ভয়ে ছিলাম আমি নাকি, মানে ভাইবার বুটি ঢুকেই ওর গেট আপ দেখে না রিজেক্ট হয়ে যায়, ওই জিনিসটা খুব ভয়ে ছিলাম। তবে ওটা ওভারকাম করে গেছে আর কি। কোন ভুলগুলো করা উচিত নয়? কনফিডেন্টলি কথাগুলো বলতে হয়, মাথা নিচু করে ঢুকা যাবে না। মাথা নিচু করে ঢুকলে ওরা মনে করবে যে আমি অনেক নার্ভাস আছি। তারপর হাসি খুশি ভাবে ঢুকা, নক করে তারপর যদি ঢুকতে বলে তখন ঢুকে, তারপর আসার সাথে সাথে তো চেয়ারে বসা যাবে না, দাঁড়ায় থাকবে, তারপর পারমিশন দিলে বসবো। গেট আপটা ঠিক থাকতে হবে। নাইস স্যারে বলেছে যে আমাদের আউটফিটটা দেখে যদি জাজ করে, প্রথমে জাজ করবে যে জুতাটা দেখে, তো জুতাটা ঠিক থাকতে হবে। তারপর মনে করো তুমি পারছো না কোনো বলে দিবে। কোনো কোয়েশ্চেন যদি আগে থেকে ঠিক করে আসছি, আগে থেকে অ্যান্সার বানায় আসছি, যেটা কমন পড়ছে, এটা এমনভাবে বলতে হবে যাতে দেখে মনে না হয় যে আমি মুখস্থ করে বলছি এরকম। আর যেটা পারবে না সেটা বলে দেবে। আর যেটা পারবো না সেটা নিজের থেকে বানিয়ে না বললে বলবো যে পারবো না আমি, সরি আই ক্যান্ট রিকল দ্যাট, এরকম করে বলতে। যে ভাষায় কোশ্চেন করবে সে ভাষায় উত্তর দিতে হবে। ইংলিশে করলে ইংলিশে উত্তর দিতে হবে, বাংলায় করলে বাংলায় উত্তর দিতে হবে। ল্যাঙ্গুয়েজে আনসার দেওয়া যাবে না। তারপর হচ্ছে ওভার স্মার্ট দেখানো যাবে না। তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যা যা আছে, গান করা, আবৃত্তি করা, এগুলোতে ভালো করে শিখে আসবে। তাহলে এগুলো দিয়ে ওদেরকে যদি ইমপ্রেস করা যায় তাহলে ক্যারিয়ার কলেজে টিকার বেশি চান্স থাকে। বেশি টাইম কিভাবে না যাবে এটা নিয়ে দেখতে বলছে। কার যদি অনেক কম টাইমে ভাইভা শেষ হয়ে যায় তাদের চান্সটা কম, কার যদি অনেকক্ষণ টাইম দেয় তাদের চান্সটা বেশি থাকে। আমি প্রথমে কোচিংয়ে এমনি নিয়মিত আসছিলাম, এখানে কোচিংয়ে নিয়মিত এসে ওই দিন এসে দেখি যে সবাই শুধু বলছে যে আমি নাকি, রাবি স্যার বলেছে আমি নাকি ক্যাডেট কলেজে টিকেছি। তা আমি বিশ্বাস করছিলাম না, ফৌজদারহাট ক্যাডেট কলেজে টিকেছি এটা বিশ্বাস করছিলাম না, কারণ ওরা এর আগেও এরকম করে বলছে। আমি বিশ্বাস করতেছিলাম না। তা আমি কয়েকটা বন্ধুকে নিয়ে অফিসে আসছি শিওর হওয়ার জন্য। তারপর রাবি স্যার দেখায় বলতেছে আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজে আসছি, তখন অনেক খুশি লাগতেছিল। খুশিতে একটা লাফ দিছি। তারপর ওরা আমাকে তুলে ফেলতে চাচ্ছিল, কিন্তু আমি অনেক জোর করছি বলে আর তুলতে পারিনি। আমার বিশ্বাস হচ্ছিল না, কারণ ফৌজদারহাটে তো অনেক কম মানুষ টিকে, ওটা র্যাঙ্কিংয়ে 1 নাম্বার, ওখানে তো
একদম টপ 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 স্টুডেন্টগুলো আসে ফৌজদারহাটে। তা আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি ফৌজদারহাটে আসছি। প্রথম কাকে জানিয়েছো? মা। তারপর প্রথমে আমার মাকে জানিয়েছি, মা অনেক খুশি হয়েছে। তারপর ওদিক থেকে আমার বাবাও চেক করছিল, বাবাও জানছে যে রেজাল্ট নাকি দিছে, তো বাবাও চেক করছিল, বাবাও পেয়েছে যে আমি ফৌজদারহাটে আসছি। মিষ্টি নিয়ে আসছো? তারপর ওই দিনই কোচিংয়ে মিষ্টি নিয়ে আসছি সেলিব্রেট করার জন্য। তারপর ওই দিনই আমার একটা আত্মীয়, মা তো সব আত্মীয়কে জানিয়েছে যে আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজে আসছি। তো ওই দিনই আমাদের একটা আত্মীয়, দাদু ভাই। আমার দাদু দুইজন এসে ফুল দিয়ে আমাকে সম্বর্ধনা জানিয়েছে। তো তখন অনেক খুশি খুশি লাগছিল, ফুল দিয়ে যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। তারপর খুব খুশি ওরা, পরিবার সবাই খুশি, দাদু, তারপর দিদিমণি, ঠাকুমা, তারপর সবাই খুশি। ওরা মনে করে যে ক্যাডেট কলেজে টিকা অনেক কঠিন একটা ব্যাপার, ওরা ক্যাডেট কলেজে টিকবে না, সেজন্য অনেকেই ওইটার জন্য প্রিপারেশন নেয় না। তা আমি মনে করি যে ক্যাডেট কলেজে টিকো বা না টিকো, ওই ক্যাডেট কলেজ ভর্তির জন্য যা যা পড়াশোনা করবে ওগুলো অনেকগুলো ক্লাস পর্যন্ত কাজে লাগবে, কারণ ওরা এত অ্যাডভান্সড করে দেয়। যেমন আমি এখন ক্লাস 7-এ পড়ছি, যে আমার বেশিরভাগ টপিকই আগে থেকে পড়া, সেজন্য সবকিছু সহজ লাগতেছে এখন। তারপর আমি রেকমেন্ড করবো ক্যাডেট কলেজের জন্য প্রিপারেশন নেওয়া, কারণ ক্যাডেট কলেজের জন্য প্রিপারেশন নিলে তুমি ক্যাডেট কলেজে টিকলে তো অনেক ভালো, ক্যাডেট কলেজে না টিকলেও তুমি সামনে পড়াশোনা করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর ক্যাডেট কলেজে পড়লে ওখানে ডিসিপ্লিন লাইফ, তোমার ক্যাডেট কলেজে বের হওয়ার সাথে সাথে অনেক ভালো করার অপরচুনিটি আসবে। আমি চাই যে ফিউচারে আমি এমআইটি ইউনিভার্সিটিতে পড়বো। তো এক্ষেত্রে ক্যাডেট কলেজ থেকে আমার এডুকেশন সিস্টেমটা অনেক হেল্প করবে, তারপর অনেক পড়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে আমাকে। তারপর ভালো একটা ক্যারেক্টার গ্রো করতে পারবো। এবং এক্ষেত্রে এনসিএ যদি আমাকে ফৌজদারহাট ক্যাডেট কলেজে টিকার জন্য সহযোগিতা না করতো, আমার হয়তো এমআইটিতে আসার চান্সটা আরো কম হতো বা কম হবে। 1 নাম্বার টিপ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমাকে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে। যেমন ম্যাথে হচ্ছে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট ম্যাথে বেশি টাইম দিতে হবে, কারণ ম্যাথ বেশিরভাগ সময় কঠিন আসে বা অনেক লেন্দি হয়, তো ম্যাথে বেশি টাইম দিবে। 1 ঘন্টা 10 মিনিট বা 1.5 ঘন্টা বেশি, 1 ঘন্টা 20 মিনিট বা 10 মিনিট। তারপর এই টাইমের মধ্যে শেষ করে ফেলতে পারলে ইংলিশটা বাকি টাইমে শেষ করতে হবে। যেমন 50 মিনিট বা 40 মিনিট, যত তাড়াতাড়ি সম্ভব। ইংলিশ তো সাধারণত অনেক সহজ আসে, তো ইংলিশ তাড়াতাড়ি শেষ করা যায়। তো ইংলিশে যত কম টাইম দেওয়া যায় তত দেওয়ার চেষ্টা করবে। তারপর বাংলাতে হচ্ছে 35 মিনিট বা 40 মিনিট, কারণ বাংলা আমার ক্ষেত্রে বেশি লেংদি হয়ে যেত। বাংলা করতে করতে জিকেটা আর করা যেত না। তারপর জিকেতে বাকি টাইমে যত বেশি মার্কস এগুলো আগে শেষ করে যত মার্কস তোলা যায় তুলবে। তারপর আর কি আছে, তারপর হচ্ছে তোমার কাছে যে কোয়েশ্চেন গুলো মনে হয় যে তোমার কাছে অনেক সহজ এবং এই কোয়েশ্চেন গুলো অনেক বেশি মার্কস গ্যাদার করে, তাহলে ওই কোয়েশ্চেন গুলো দিয়ে শুরু করবে, তাহলে তোমার মার্কস তাড়াতাড়ি তুলে ফেলতে পারবে। তারপর সহজ এগুলো তাড়াতাড়ি শেষ করবে। আমার যেমন ম্যাথে সহজ। অনেকক্ষণ বেঁধে রাখছে না শামস ভাই, ছাড়ে না? হ্যাঁ না, আমার ছেলে অনেক ডেসক্রাইব করে বলতেছে শেষ হচ্ছে না। ও এখন ভাইবা টিপস দিচ্ছে। ভাইবা টিপস এর বসে শেষ। ভাইবা টিপস সেকেন্ডে আছে, সরি রিটেন টিপস সেকেন্ডে আছে, যে সহজটা দিয়ে শুরু করবে। সাবজেক্ট বলো, সাবজেক্ট। তারপর আমার যেমন ম্যাথটা আমার কাছে অনেক সহজ লাগতো, তাই আমি ম্যাথ দিয়ে শুরু করতাম। তো ম্যাথে যে কোয়েশ্চেনগুলোতে বেশি মার্কস গ্যাদার করতো আমি ওগুলো দিয়ে শুরু করতাম। তারপর 1 মার্কসের ওগুলো তাড়াতাড়ি শেষ করে অন্য সাবজেক্টগুলোতে যেতাম। তারপর ইংলিশে যেতাম, ইংলিশে রাইটিং পার্টগুলো আগে করতাম, রাইটিং পার্ট করার পর গ্রামার পার্টে যেতাম, যাতে তাড়াতাড়ি
মার্কস তুলতে পারি। তারপর বাংলাতেও রাইটিং পার্ট আগে করে, তারপর ব্যাকরণ বা গদ্য পদ্য থেকে যা যা আসে 1 মার্কস 2 মার্কসের ওগুলো করতাম। তারপর জিকেতে 5 মার্কস বা 4 মার্কসের যা যা কোয়েশ্চেন আসে ওগুলো আগে করে, তারপর আইকিউর গুলো করে ফেলতাম। আইকিউর গুলো সহজ লাগতো, আইকিউর গুলো করতাম। তারপরে আউট নলেজ যেগুলো আছে ওগুলো সবার লাস্টে করতাম। তারপর আরেকটা টিপস হচ্ছে, পরীক্ষা তো দিছো, এখন পরীক্ষার খাতা দিছে তোমাকে। তারপর খাতায় কোথায় কোথায় মার্কস কাটছে ওগুলো দেখবে, কেন কাটছে, কিসের জন্য কাটছে ওগুলো শুধরানোর চেষ্টা করবে। যদি বুঝতে না পারো কেন সমস্যা হচ্ছে, তাহলে নাইম স্যারের কাছে আসবে বা অন্যান্য স্যারের কাছে আসবে, ওরা সহজে বুঝিয়ে দিবে। তো আমি উইক পয়েন্টগুলো বের করার চেষ্টা করবে। তা আমি কি করতাম, সকাল সকাল, যেহেতু আমি ক্যান্টনমেন্ট ইংলিশে পড়তাম, ওখানে তো 8টা থেকে শুরু হতো, তাই অনেক সকাল সকাল উঠে ওখানে স্কুলের জন্য যেতে হতো আমাকে। তো 6:30 বাজে উঠে স্কুলের জন্য প্রিপেয়ার হতাম। তারপর স্কুলে গিয়ে স্কুল থেকে এসে, তারপর স্কুল থেকে আসতাম যে 2:30-3টার দিকে। তারপর স্নান আর ভাত টাত খেয়ে আবার কোচিংয়ে চলে যেতাম। কোচিং 4:45 কোচিংয়ে চলে যেতাম। তারপর 7:30 বা 45-এ শেষ হতো। তারপর 8টার দিকে বাসায় এসে 8:30টার মধ্যে রেডি ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা খেয়ে আবার 10:30 বা 10টা বা 10:30, কখনো কখনো 11টা পর্যন্ত পড়তাম। তো এই টাইমে আমি করতাম কি, কোচিংয়ে যা যা পড়াইছে ওগুলো আবার দেখতাম। খাতা দিলে পরীক্ষার খাতা দিলে খাতাটা শুধরানোর চেষ্টা করতাম। তারপর যতক্ষণ পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম। তারপর খেতে 11:30টার দিকে শুয়ে পড়তাম। হ্যান্ডরাইটিং, আমার নিজেরই হ্যান্ডরাইটিং অনেক খারাপ। তো আমি সবগুলো ওয়ার্ড বোঝা যায় মতন করে লিখতাম। যতদূর স্পষ্ট করা যায় ততদূর স্পষ্ট করতাম। হ্যান্ডরাইটিংয়ের উপর অত টাইম স্পেন্ড করতাম না, টাইমটা ম্যানেজ করার জন্য। তো প্রথমে ড্রেস কোড দিয়ে শুরু করি। ড্রেস কোডে হচ্ছে ফর্মাল একটা শার্ট পরতে হবে। এটা হোয়াইটও হতে পারে, লাইট ব্লু হতে পারে। নাজির স্যার বলছিল যে হোয়াইট অথবা স্কাই ব্লু। প্যান্ট বলেছিল যে নেভি ব্লু অথবা ডার্ক ব্ল্যাক কালারের প্যান্ট পরতে। তারপর শুটা হবে যে অক্সফোর্ড শু। ম্যান্ডেটরি, আপনি তো বলছেন ম্যান্ডেটরি। একটা ফিতাওয়ালা শু বলছিলাম, একটা ফিতাওয়ালা শু ব্যবহার করার জন্য, যেটা তোমার ফিতার বাঁধনটা তুমি ঠিকভাবে বাঁধতে পারছো কিনা সেটা চেক করা যায়। তারপর বেল্ট কিনতে বলেছিল যে বেল্টের কালার হবে শুয়ের কালার সাথে ম্যাচিং করে। তারপর সক্স বলেছিল যে ব্ল্যাক সক্স পরতে। তারপর বেল্টও বেশি লম্বা রাখা যাবে না, বেশি লম্বা হলে আবার বেশি খারাপ লাগবে। তারপর ভাইভা বোর্ডে ওরা নাইস স্যারের কথা অনুযায়ী ওরা ফার্স্টে জাজ করে যে শুটা ফার্স্টে দেখে জাজ। তোমার কি মনে হয়েছে, তোমার কিভাবে জাজ করছে? মনে হয় না আমার আউটফিটটা দেখে জাজ করছে। মানে আউটফিটটা দেখে তোমার কোনো কিছু ম্যাটার করছে বলে মনে হয়নি? না। তারপর বল। গুড। তারপর হচ্ছে 2 নাম্বার টিপ হলো কনফিডেন্ট থাকতে হবে, অনেক কনফিডেন্টলি উত্তর দিতে হবে। তারপর পোলাইটলি। তারপর হচ্ছে মাথা নিচু করে ঢুকা যাবে না। মাথা নিচু করে ঢুকতে দেখলে বুঝবে যে আমি নার্ভাস আছি। নার্ভাস দেখলে ক্যাডেট কলেজে টিকার চান্স অনেক কম নার্ভাস থাকলে। সেন্সিটিভ কোয়েশ্চেন করলে ঘাবড়ানো যাবে না, নর্মালি পোলাইটলি উত্তর দিতে হবে। কে কোয়েশ্চেন করছে, প্রাণী হত্যা নিয়ে জিজ্ঞেস করছে। আমরা তো প্রাণী হত্যা করতে পারি না, তো আমরা মাছ মাংস খাই কিনা। তো আমি বলছি যে খাই, আমরা মাছ মাংস খেতে পারি, কিন্তু আমরা এটা হত্যা করে খেতে পারবো না, আমরা বাজারে থেকে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে অনেক পোলাইটলি ঢুকতে হবে, নক করে যদি আসতে বলে তখন আসবে। তারপর চেয়ার যেখানে আছে চেয়ারের সামনে দাঁড়ায় থাকবে। তারপর সালাম দিবে। তারপর যদি বসতে বলে তখন বসবে, না বসতে বললে বসবে না, না বলার আগে বসবে না। তো তারপর হচ্ছে ওরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ভালো করে পড়ে আসতে হবে। লম্বা একটা কবিতা অথবা ভালো একটা গান, দেশাত্মবোধক গান শিখে আসতে হবে, যাতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দিয়ে ওদেরকে ইমপ্রেস করা যায়। সেক্ষেত্রে ক্যাডেট কলেজে টিকার চান্স আরো বেড়ে যায়। তারপর
অনেকক্ষণ। তুমি কি মনে করো তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি ছিল? তোমাকে কি করতে বলছিল? তোমাকে কি কবিতা আবৃত্তি করতে বলছিল, গান করতে বলছিল, কি করতে বলছিল? আমাকে গিটার বাজাতে বলেছিল। ওখানে তো আগে ভর্তির সময় লিখে রাখতে বলছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি কি। আমি গিটার লিখছি, তো তোমাকে গিটার ছিল ওখানে? হ্যাঁ, গিটার ছিল, গিটার, তবলা, হারমোনিয়াম সব ছিল। তুমি গিটার বাজিয়ে দেখাইছো। ভেরি গুড। তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অবশ্যই প্রয়োজন আছে, শুধু পড়াশোনা করলে হবে না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও লাগবে। তারপর হলো জিকে নিয়ে পড়ে আসতে হবে। ওরা যদি একাডেমিক্সের দিকে যায় তখন জিকেটা পড়ে আসতে হবে, আউট নলেজ অনেক কিছু পড়ে আসতে হবে। তোমাকে যাতে কয়টা প্রশ্ন করছিল? আমাকে এমনি জিকে নিয়ে প্রশ্ন করে নাই, আমার ফেভারিট সাবজেক্ট জিজ্ঞেস করছে ম্যাথ, তো আমাকে ম্যাথ নিয়ে জিজ্ঞেস করছে। ওকে, তো ম্যাথ নিয়ে কয়টা প্রশ্ন করছিল তোমাকে? আইকিউ কোশ্চেন করছে 2টার মতন, তারপর নরমাল কোশ্চেন 6টা, 5টা 6টার তুমি মতন। কি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছিলে না? কয়েকটা ভুল বলছো? আইকিউ কোশ্চেন একটা ভুল করছিলাম, ওখানে লেখা ছিল যে 1=5, 2=25, 3=325, 4=4225 অথবা এরকম 4225 বা এরকম কিছু একটা। তো 5 কত? তা আমি কি করছি, আমি ওখানে ফর্মুলা বের করার চেষ্টা করছি যে কোন সিরিয়ালে ওটা যাচ্ছে, কিন্তু এটা দেখি নাই যে 1=5, 5=1, এটা আর খেয়াল করি নাই। এটা ছাড়া বাকি সবগুলো তোমার হয়েছিল? এটা ছাড়া আরেকটা পাওয়ারের কোশ্চেন করছিল, এটা আমার মাথায় আসে নাই বলে পারি নাই। 1^½ কত হবে, এটা আমার মাথায় আর আসে নাই, তাই আমি আর বলতে পারি না। 1 মানে 1 1 √1 এখন ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাকে পড়াশোনা করতেই হবে, পড়াশোনা না করে ক্যাডেট কলেজে টিকা যায় না। আমরা সবাই পড়াশোনা করেছি, একটু পরিশ্রমও করেছি। আমরা পরিশ্রম না করে কেউই টিকি নাই। আমরা দুষ্টুমি করতাম। আমি আসলে কয়েকটা কোচিং সেন্টারে ফ্রি ক্লাস করিয়েছি, আমার থেকে ভালো লাগেনি, কারণ ওদের ইংলিশ ভার্সনের যে পড়াশোনার স্টাইলটা ওটা আমার থেকে পরিপূর্ণ মনে হয়নি আর কি, কমফোর্ট মনে হয়নি। কিন্তু এখানে যখন নাজিব কোচিং সেন্টারে দেখলাম যে না, ওরা ইংলিশ ভার্সনের জন্য এক্সট্রা করে কেয়ার নেয় এবং খুব গোছানো, এটাই আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। ও যখন এখানে ভর্তি হয়েছে তখন দেখলাম যে না, পড়াশোনার প্রতি আরো অ্যাটেন্টিভ হয়েছিল। প্রথম দিকে দেখেছি প্রত্যেকটা পরীক্ষায় মডেল টেস্ট, উইকলি টেস্ট এগুলো সে মানে খুব অ্যাটেন্টিভলি অ্যাটেন্ড করতো, এবং টিচাররা সব রকমই ট্রিক্স শিখিয়ে দিত কিভাবে পড়াশোনা করতে হবে। ও যে এখানে রাত 8টা পর্যন্ত পড়ে গিয়ে আবার কিছুক্ষণ রেস্ট নিয়েই 8:30 বাজে সে পড়তে বসতো। হাতে মাত্র হয়তো থাকতো 2 ঘন্টা, কিন্তু ওই 2 ঘন্টা সে প্রপারলি পড়তো, এবং টিচাররা অনেক সাহায্য করেছে। যতটুকু টাইম সে দেবে অতটুকু টাইমের মধ্যেই যেন পড়াটা তার কমপ্লিট হয়, ওভাবেই অনেকটাই প্রিপারেশন তারা করে দিত ক্লাসের মধ্যে। অনেক এখানে অ্যাকোমোডেশন থেকে শুরু করে সব কিছু টিচাররা যেভাবে সাহায্য করে, গার্জিয়ানদেরকে প্যারেন্টস কল দিয়ে গার্জিয়ানদের সাথে কোলাবোরেট করে, এই জিনিসটাও খুব ভালো লেগেছে। অন্যান্য কোচিং সেন্টারে হয়তো এটা আমি পাবো কিনা সন্দেহ। এই জিনিসটাও ভালো লেগেছে। অ্যাকোমোডেশনও খুব সুন্দর, বাচ্চাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করে স্যাররা। যতক্ষণ না বুঝবে ততক্ষণ ওনারা চেষ্টা করে যে বাচ্চা কিভাবে বুঝতে পারে, কোনো প্রবলেম থাকলে কিভাবে সেটা সলভ করা যায়, ওনারা খুবই আন্তরিকভাবে সেটা সলভ করার চেষ্টা করে, এবং গার্জিয়ানদের সাথে সবসময় একটা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছে। ওই জিনিসগুলো আমার থেকে খুব ভালো লেগেছে। স্যাররা বলার পর তো যখন দেখছি আমার ফলাফল অনেক খারাপ হচ্ছে, স্যাররা বলার পর, মা বাবারা বলার পর আমি দুষ্টুমি কমিয়ে দিয়েছি, পড়াশোনার প্রতি বেশি মনোযোগ দিয়েছি। সেজন্য আমি ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার চান্স পাইছি। আলহামদুলিল্লাহ। তোমার নাম এখন কি? ক্যাডেট কি দিল? ক্যাডেট দীপ্তমান। গ্রেট, ক্যাডেট দীপ্তমান। তাহলে তোমার এখন পরিচয় হলো তুমি ক্যাডেট দীপ্তমান। এই পরিচয়ের জন্যই তো এত ফাইট করলা, এত পরিশ্রম করলা, তাই না? আলহামদুলিল্লাহ, তুমি সাকসেসফুল। তোমার মা বাবাকে তুমি খুশি করতে পারছো।
হ্যাঁ তুমি হ্যাপি, স্যার থেকে খুশি Yes, করতে sir. তুমি মা পারছো। বাবাকে খুশি করতে পারছো? আমরা আপনাদেরকে তো খুশি খুশি হয়েছি, আমরা তো মা বাবার চেয়ে বেশি খুশি হয়েছি। এখন আপনারা এই যে ক্রেস্ট হ্যান্ড ওভার হ্যাঁ। বিষয়টা, এটা ভিডিও